তোমাদের কোনো একটা গ্রেডেড কুইজে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে which one of the following denote the amount of charge in a charged object। হ্যাঁ, অপশনগুলি একটু ক্লিয়ারলি শুনো। অপশনগুলি হচ্ছে তোমার সো অপশনগুলি আমি একটু দেখে নেই। ফার্স্ট ওয়ান হচ্ছে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। সেকেন্ড ওয়ান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এরপরে থার্ড ওয়ান হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। আর লাস্ট ওয়ান হচ্ছে তোমার 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। আমি এখানে কাউকে উত্তর জিজ্ঞেস করতেছি না, বাট এটাকে কিভাবে অ্যান্সার করা যায় আমার মনে হয় তোমরা জানো। যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, এবং মানে এটার যেহেতু ইন্টিজার মাল্টিপল হবে, তোমরা দেখবে যে প্রত্যেকটার সাথে পাওয়ারে যেহেতু 10 টু দি পাওয়ার -19 আছে, আমরা বাকি নাম্বারগুলিকে 1.6 দিয়ে ভাগ দিব, ডিভাইড করব এবং পরে দেখবো যে আমাদের ইন্টিজার আসে কিনা। তো দেখা গেল 1.6 কে ভাগ দিলে 1 আসবে, এটা অবশ্যই হবে। 8 কে ভাগ দিলেও হচ্ছে তোমার 5 আসে 1.6 দিয়ে, সুতরাং এটাও হচ্ছে। আর বাকি দুইটা যেটা 3.4 আর 3.1, এই ক্ষেত্রে ইন্টিজার আসে না, সুতরাং অ্যান্সার হচ্ছে দুইটা। গ্রেডেড কুইজে কোনো কোনো কোয়েশ্চেন এরকম থাকতে পারে যাতে তোমার মাল্টিপল আনসার হয়, যদি এরকম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে। বাট কিরকম কোয়েশ্চেন হবে, ইউ উইল বি ব্রিফড অ্যাবাউট দ্যাট ইন ফিউচার, বিকজ এটা হচ্ছে স্লাইডের হাফ পার্ট দেখা যাচ্ছে না। ওয়েট, আমি একটু তোমার স্লাইডের হাফ পার্টটা, হ্যাঁ না, এইটা এখন আমি এতটুকুই রাখছি। হ্যাঁ, আমি হচ্ছে স্লাইডের হাফ পার্টটা তোমাদেরকে মানে ওই প্রবলেমটা আমি পরে যাব, আগে একটু আমি লেকচার রিভিউ করে নিই। সুতরাং চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা ডান। এখন হচ্ছে চার্জ ইজ কনজার্ভড, এইটার অর্থ হলো গিয়ে ইউ ক্যান নট ক্রিয়েট চার্জ আউট অফ নাথিং। হ্যাঁ, মানে আমরা যেটা করতে পারি, একটা চার্জ থেকে মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে আমরা চার্জকে ট্রান্সফার করতে পারি, হ্যাঁ, কিন্তু ইনডিউসড করতে পারি, কিন্তু আমরা চার্জ তৈরি করতে পারি না। যেমন ধরো আমরা একটা এরকম নেগেটিভলি বা একটা পজিটিভলি চার্জ একটা অবজেক্টকে আমরা একটা ধরো একটা নিউট্রাল একটা কপারের ওয়্যারের কাছে নিলাম। তো যেটা হবে, যেহেতু চার্জটা হচ্ছে পজিটিভলি, অবজেক্টটা হচ্ছে পজিটিভলি চার্জ, তার মানে এটার মধ্যে ইলেকট্রনটা কম আছে। তো সে কি করবে, যে কপার ওয়্যারের ইলেকট্রন গুলিকে তার দিকে সে অ্যাট্রাক্ট করবে। এইরকম ভাবে আমরা কপারের একটা এন্ডে চার্জকে ইনডিউসড করতে পারি। হ্যাঁ, এবং এই যে পজিটিভলি চার্জ হলো, এটা কিভাবে হলো, এটা হলো কি, ধরো আমরা দুইটা অবজেক্ট নিচ্ছি, যেটা তীব্র স্যারের ভিডিওতে ছিল, একটা অ্যালুমিনিয়াম ফয়েল আর একটা বোধহয় চিরুনি মেবি, একটাকে আরেকটার সাথে তোমরা যদি হচ্ছে কি করো, ওটাকে মানে ঘষা দাও, তাহলে হচ্ছে দেখবা যে একটা থেকে আরেকটা আমরা ক্লেইম করব যে চিরুনিটা পজিটিভলি চার্জ, or চিরুনি or whatever that object, ধরো না অবজেক্ট এ অ্যালুমিনিয়াম ফয়েলের সাথে করলে, এর কারণটা হচ্ছে সে এখান থেকে ইলেকট্রনটা অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে নিয়েছে। সো এইটা যে আমাদের একটা প্রুফ হচ্ছে চার্জ ক্যান বি ট্রান্সফার্ড। এই যে ফার্স্ট লেকচারে হোয়াট ইজ চার্জ, সেখানে কিছু এক্সপেরিমেন্টের ভিডিও আছে, সেই ভিডিওগুলি খুব ইম্পর্টেন্ট, কারণ চার্জ ইজ কোয়ান্টাইজড এটাও একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, চার্জ ইজ কনজার্ভড এটাও একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলতে এই জিনিসগুলি আমরা প্রথম মানে প্রমাণ পাইছি হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে। থিওরি দিয়ে আমরা যেটা করতে পারি এটার সম্পর্কে ভালো রিজনিং দিতে পারি, বাট প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে আসছে। এবং যে লাইক চার্জ রিপেল ইচ আদার এবং অপোজিট চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট।
সো চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা একটা বিখ্যাত ফিজিক্সের এক্সপেরিমেন্ট থেকে আসছে। কেউ কি জানো এই এক্সপেরিমেন্টের নাম কি? আই থিংক না। সো মিলিকান, সায়েন্টিস্টের নাম হচ্ছে মিলিকান, ওনার ওয়েল ড্রপ, মিলিকানস অয়েল পয়েন্ট এক্সপেরিমেন্ট, এক্স্যাক্টলি মিলিকানস ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট এখান থেকে আসছে। এবং ইফ আই রিমেম্বার কারেক্টলি হি গট নোবেল প্রাইজ ফর দিস। সো এটা হচ্ছে এখন এই যে হোয়াট ইজ চার্জ, এখান থেকে কয়েকটা জরুরি পয়েন্ট বলি, দুইটা না, এক, এই যে তোমাদের কোয়ার্ক সংক্রান্ত আলাপ আলোচনা করলাম, কোয়ার্কের চার্জ কি কোয়ান্টাইজড কি কোয়ান্টাইজড না, মানে কোয়ার্কের চার্জ কোয়ান্টাইজড না, ফ্র্যাকশন, এটা তোমাদের কোনো অ্যাসেসমেন্ট মেথডে লাগবে না। কোয়ার্ক সংক্রান্ত আলাপ আলোচনা, এইটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের একটা এলিমেন্টারি কোর্স এবং মডার্ন ফিজিক্সে, হোপফুলি মডার্ন ফিজিক্স থাকবে এই কোর্সে, সুতরাং কোয়ার্ক সংক্রান্ত আলাপ আলোচনা এখানে লাগবে না। এবং যে মিলিকান ওয়েল ড্রপ, সেটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্টের, এই যে নামটা বললাম কোন এক্সপেরিমেন্ট থেকে, সেটাও তোমাদের কোনো অ্যাসেসমেন্ট মেথডে লাগবে না। এটা এখানে পার্টিসিপেশন কুইজটা কি সবাই করছো? কারো কোনো প্রবলেম আছে পার্টিসিপেশন কুইজে? না স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নাই। আমি ভিউএক্স এ তাহলে একটু যাই, ভিউএক্স আমি যাচ্ছি, কারণ হচ্ছে আমি কিছু ভালো পার্টিসিপেশন কুইজ এখানে দেখছি। আমি একটু স্যার লেকচার 1 এর একটাতে সমস্যা আছে, তখন অপশনটা ভুল দেখাচ্ছে। লেকচার 1 কোশ্চেন 3 নিচে যে কোশ্চেন গুলো আছে, হ্যাঁ হ্যাঁ লেকচার 1 কোশ্চেন 3 পার্টে ওখানে এমসিকিউ একটাতে আনসার ভুল আছে নাকি? দাঁড়াও, লেকচার 1 এর কুইজ নাম্বার 3, পার্টিসিপেশন কুইজ নাম্বার 3। জি স্যার। আচ্ছা, আমি তাহলে লেসন 1 ইলেকট্রিক চার্জে যাই, গেলাম তো আমি একটু কুইজটা দেখি। হ্যাঁ, কুইজের মধ্যে তো আমি যতটুকু জানতাম যে কুইজ আছে 2টা, কিন্তু 3টা আছে। আচ্ছা, আমি তো 2টা দেখতে পাচ্ছি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ অন এন ইলেকট্রন আর কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট। হ্যালো হ্যালো, জি স্যার। তুমি 3 নাম্বারটা কই পাইলা? স্যার ফার্স্ট লেকচারে তো ওখানে প্রত্যেকটা ভিডিওর পর এরপর একটাতে কিছু কুইজ দিতে হয় না, পপ কুইজ। হ্যাঁ হ্যাঁ, আমি 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 একটু দাঁড়াও তোমাকে, আচ্ছা শোনো, এই কুইজে আমি দেখতেছি হচ্ছে 2টা। সো স্যার আই থিংক ওই মানে থার্ড কুইজের কথা বলতেছে স্যার, নট দ্য ফার্স্ট কুইজ। ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে 3 নাম্বার কুইজে আসবো। 3 নাম্বার কুইজে আসবো। হ্যাঁ, এখন হচ্ছে সেকেন্ড ভিডিওটা ছিল কুলম্বস ল এর উপর। কুলম্বস ল, প্রথম কথা হচ্ছে ইম্পিরিক্যাল ল। হ্যাঁ, ইম্পিরিক্যাল ল এর অর্থটা কি? অর্থটা হলো গিয়ে তোমার, আমরা বিভিন্ন চার্জড অবজেক্ট নিয়ে দেখছি যে তাদের মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটাকে F equals to K into Q1 Q2 by R square, এবং তার সাথে একটা ইউনিট ভেক্টর যেটা ডিরেকশন হচ্ছে যে ফোর্সের ডিরেকশন, সেই দিকে along that direction। এভাবে দেখা গেছে যে এই ফর্মুলাটা এরা মেইনটেইন করে। এই কথাটা আরেকটু ভেঙে বলি, ব্যাপারটা হচ্ছে আমরা ধরো অনেকগুলি এক্সপেরিমেন্ট করছি, তো অনেকগুলি এক্সপেরিমেন্টটা কিরকম, সেই এক্সপেরিমেন্টটা হলো প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আমার জিনিস আছে দুইটা করে আমার চার্জ বল আছে, এবং চার্জ বলগুলি নিয়ে আমরা যেটা করছি সেটা হলো গিয়ে চার্জ বলগুলির মধ্যে ফোর্স মাপছি এবং তাদের মধ্যে ডিস্টেন্স মাপছি। এরপর আমরা দেখছি যে চার্জগুলির গুণফল আর তাদের ডিস্টেন্সকে যদি হচ্ছে তার স্কোয়ার দিয়ে ডিভাইড করি আর ফোর্সকে হচ্ছে ক্যালকুলেট করি,
তাহলে এই ফোর্স এবং ডিভাইডেড বাই Q1 Q2 বাই R স্কয়ার, এটা একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা কি? সেই কনস্ট্যান্টটা হচ্ছে K, এবং এটাকে আমরা একটা বলি ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট অফ নেচার। ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট অফ নেচার এই, হ্যাঁ কিছু বলবা ফারদিন হাসান? স্যার সরি স্যার, এটা কে ইউজ করা হচ্ছে, কেন সি ইউজ করা হলো না? কারণ আমরা জানি সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে। কে তো যে মাধ্যমে রাখা আছে, মানে যে মাধ্যমে মানে আমরা মানে চার্জের কাজটা করছি, ফ্রি চার্জের মধ্যে মানে চার্জ যে মাধ্যমে রাখা আছে ওটা কে না স্যার? আচ্ছা, এখানে যে কে কনস্ট্যান্ট আছে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসিলন নট। হ্যাঁ, এই কে দ্যাট ইজ এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এবং এটার সাথে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তুমি বোধহয় তার কথা বলতেছো, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা এখানে কে এর ফর্মে আপাতত রাখবো। ডাইইলেকট্রিকে গেলে আমরা এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই ব্যাপারটায় আসবো। আপাতত মনে রাখো এখানে কে ইকুয়ালস টু 1/4 এপসিলন নট, এবং এটার ভ্যালু হচ্ছে এটা। আমি এখানে ডাইইলেকট্রিকে আর যেতে চাচ্ছি না। সো এখানে এই ফর্মে কেন রাখা হলো, এটা একটা হিস্টোরিক্যাল রিজন হচ্ছে এভাবেই প্রথম আসছে, দ্যাট ইজ কুলম্বস ল। হ্যাঁ, ফিজিক্সে মাঝে মধ্যে হচ্ছে স্টোরিকেও গুরুত্ব দেওয়া হয়। এখন আমি কি বুঝাইতে পারছি যে ইম্পিরিক্যাল ল কি জিনিস, কিভাবে ইম্পিরিক্যাল ল বের করা হয়? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট যেই কথাটা বলবো, এরকম আরো দুইটা উদাহরণ বলবো আমি ইম্পিরিক্যাল ল এর। সেই উদাহরণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটাও সেম এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। নিউটন সেকেন্ড ল, এটাও সেম, এটাও এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। এখন আসো, তোমরা তীব্র স্যারের ভিডিওটা যদি দেখো, তোমরা এটার ভেক্টর ফর্মটা দেখতে পাবে, এবং এটার ভেক্টর ফর্ম, কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা সবাই বলি F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square, that is done। কিন্তু ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তুমি যখন ফোর্সের ম্যাথ করবা তখন দেখবা যে তোমার যখন ভেক্টর দিয়ে করতেছো তখন তোমার কাজগুলি করতে অনেক সোজা হবে। এখন কুলম্বস ফোর্সের দুইটা প্রপার্টি আমি বলবো। দুইটা প্রপার্টির মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স কাকে বলে? সেটা হচ্ছে যে দুইটা চার্জ মধ্যে, মানে দুইটা অবজেক্টের মধ্যে যে ফোর্স, সেটা যদি তাদেরকে যে লাইন দিয়ে জয়েন করা হয় সেই লাইনের বরাবর কাজ করে, তাহলে তাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। তোমরা কি মেকানিক্সে সেন্ট্রাল ফোর্স পড়ছো? কেউ ফিজিক্স 111 এ সেন্ট্রাল ফোর্স সম্পর্কে পড়ছো, বা তোমাদের টিচার ব্রিফ করছে? স্যার হালকা আইডিয়া আছে স্যার। ওকে, সেন্ট্রাল ফোর্স আসলে ইঞ্জিনিয়ারদের জন্য অত ইম্পর্টেন্ট না, বাট যখন একটু মানে ইঞ্জিনিয়ারিং এর আপার লেভেলে কাজ করবো তখন সেন্ট্রাল ফোর্সের আইডিয়াগুলি লাগবে। সো আমরা এখানে সেন্ট্রাল ফোর্সে আর যাব না, কিন্তু এটা যে সেন্ট্রাল ফোর্স এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আর এই ডেফিনেশনটা মনে রাখবে যে সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশনটা কিন্তু তোমাদের বিউএক্স এর ভিডিওতে আছে। সুতরাং এরকম যদি বলা হয় একটা ফোর্সের প্রপার্টি, সেখান থেকে তোমাকে বলা হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেন্ট্রাল ফোর্স, তাহলে তুমি যদি বলতে পারো কোনটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এরপরে আরেকটা কুলম্বস ল এর প্রপার্টি হচ্ছে ইনভার্স স্কয়ার ল। হ্যাঁ, ইনভার্স স্কয়ার ল হচ্ছে তোমার যে ফোর্সটা ডিস্টেন্সের স্কয়ারের ইনভার্স প্রপোর্শনেটে চেঞ্জ হয়। হ্যাঁ, যেটাকে বাংলায় বলে হচ্ছে কি জানি, বর্গের ব্যস্তানুপাতিক, বিপরীত বর্গীয় ব্যস্তানুপাতিক, অর সামথিং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স, আমি এটাই বলি। হ্যাঁ, সো আচ্ছা, এখন এইটা কিভাবে, এইটার একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, খুবই ইজি একটা কোয়েশ্চেন, কিন্তু অনেকে ভুল করে ফেলায়। সেটা হলো ডিস্টেন্সকে যদি হাফ করা হয় তাহলে তোমার ফোর্স কি হবে? যদি চার্জকে কনস্ট্যান্ট রেখে আমরা ডিস্টেন্সকে হাফ করি, ফোর্স হবে 4 টাইমস, তাই না? 4 গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্সের সিগনিফিকেন্স। এবং এরকম সেম জিনিস আমরা দেখতে পাই গ্র্যাভিটেশনাল ফোর্সে। তো আমরা দেখতে পাচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্ব ফোর্সের মধ্যে আমরা দুইটা মিল পাইছি অলরেডি, তিনটা মিল। একটা হচ্ছে এরা প্রত্যেকই এম্পিরিক্যাল ল, 2 এরা প্রত্যেকই সেন্ট্রাল ফোর্স, 3 এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট। ওকে,
নাইস। এরপরে দেখবা তীব্র স্যারের ভিডিওতে তোমাদের আরেকটা ভেক্টর ফর্ম বের করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইউনিট ভেক্টরটাকে স্যার হচ্ছেন ভেঙে লিখে r12 ভেক্টর ডিভাইডেড বাই r12 কিউব, হ্যাঁ এইভাবে লিখছেন যে নিচে হচ্ছে যে আর তাদের মধ্যে যে ডিসটেন্স সেটা যদি ধরো অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 তাদের মধ্যকার ডিসটেন্স যদি r12 হয় এবং তাদের কিউব এবং উপরে হচ্ছে r12 ভেক্টর। সো r12 ভেক্টর, এই যে r12 কিউব আনলাম নিচে, এখন কি আমরা এটাকে একটা ইনভার্স কিউব ল বলতে পারি? কেউ উত্তর না দিবা? স্যার, কেন না? স্যার এইখানে তো মানে স্যার গুছিয়ে বলতে পারবো না স্যার। আচ্ছা তোমার আইডিয়াটাই বলো, অসুবিধা নাই। আমাকে যে খুব কনক্রিট উত্তর দিতে হবে এখানে না, এবং মানে যেটা মাথায় রাখবা, উই আর মানে ক্লাস যখন করব, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন অ্যাজ আ ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আমি তো টিচার, অবশ্যই মানে কোনো হেজিটেশন রেখো না কোয়েশ্চেন করার সময় বা উত্তর দেওয়ার সময়, কোনো অসুবিধা নেই। আচ্ছা উত্তর মনে হয় দিতে যাচ্ছে না, আমি বলি। সেটা হচ্ছে তুমি দেখবা এখনো ডিসটেন্সকে তুমি যদি হাফ করো, তাহলে হাফকে আমরা যদি 1/2 নেই তাহলে কি পাই? 2, 2 এর স্কয়ার 4, ফোর্স কিন্তু ওই 4 টাইমসই হচ্ছে। এখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, এরকম হচ্ছে না ডিসটেন্সকে হাফ করলে ফোর্স 8 টাইমস হচ্ছে। যেহেতু এটা হচ্ছে না, 2 কিউবে আসতেছে না, 2 স্কয়ারেই আসতেছে, এই কারণে এটা স্টিল হচ্ছে ইনভার্স স্কয়ার ল। আচ্ছা এরপরে দেখবা আর কে তোমার এক্স এবং ওয়াই তে স্যার হচ্ছে ভাঙছেন, যেটা ওই যে কোঅর্ডিনেট সিস্টেমে। কেন এরকম? তোমরা যখন এ লেভেলস কিংবা হচ্ছে ইন্টারমিডিয়েটে দেখছো, সেখানে তোমরা এই কোঅর্ডিনেটে ভাঙাটা দেখো নাই। এখন কোঅর্ডিনেটে ভাঙা আমি জানি না এ লেভেলসে ছিল কিনা, আমি জানি যে কলেজ লেভেলে নাই। কোঅর্ডিনেটে ভাঙাটা শিখতে হবে, কারণ ফিজিক্সের প্রবলেমগুলি একটা কোঅর্ডিনেট ফিক্সড করে দেয় এবং সেখান থেকে তুমি যদি কোঅর্ডিনেট ধরে করো তাহলে করতে সুবিধা। সো এই যে r12 তারপরে কোঅর্ডিনেট ধরা, কিভাবে এগুলির কাজ করে, এই জন্যই আমি একটা প্রবলেম রাখছি, যেটা হচ্ছে আমরা পরে দেখব। নেক্সট হচ্ছে আমরা রিরাইটিং কুলম্বস ল, এটার কেন লাগতেছে সেটাও আমরা হচ্ছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের যে 3 নাম্বার ভিডিওতে, হ্যাঁ 3 নাম্বার ভিডিওতে স্যার বলছেন যে আমরা যে কুলম্বস ল এর ফর্মটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল কেসে কম্পিউটেশন করার জন্য একটু কঠিন, সো আমরা হচ্ছে এই জন্য রিরাইট করলাম। আমাকে বলো তো স্যার কেন বলছেন যে এটা আসলে একটু কঠিন? আচ্ছা স্যার কেন বলছেন কঠিন, কারণ হচ্ছে ওই যে বললাম তোমার ফিজিক্যাল কেসে দেখো, তুমি একটা কোঅর্ডিনেট আগে 0 0 ফিক্সড করতে হবে। হ্যাঁ আমি একজন থেকে ধরো আমার রুমের দরজার হচ্ছে 0 0 পয়েন্ট, সেখান থেকে আমি হচ্ছে 5 মিটার দূরে আছি। এখন দরজার একটু সামনে আমাদের বাসার ফ্রিজ আছে, সেটা দরজা থেকে 2 মিটার দূরে। আমি যদি দরজাকে কোঅর্ডিনেট ধরি তাহলে আমি আছি হচ্ছে 7 মিটার দূরে। সুতরাং তার মানে আমার এই যে ডিসটেন্স গুলি, এগুলি হচ্ছে কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট। হ্যাঁ সো কোঅর্ডিনেট ডিপেন্ডেন্সির কারণে আমার তো এই ক্যালকুলেশন গুলি, এই যে ডিসটেন্স গুলি, এগুলি কোঅর্ডিনেটের রেসপেক্টে মেজার করি। এই কারণে আমাদের হচ্ছে এরকম কোঅর্ডিনেটে এক্স ওয়াই তে ভেঙে লিখতে হয়। আরেকটা পয়েন্ট মাত্র মনে পড়লো, বলে নেই, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট অফ নেচার। মানে সেটা হচ্ছে তোমার নেচারের সব জায়গাতেই এটার ভ্যালু একই, কে এর ভ্যালু 1/4πε0, বাট রিমেম্বার দ্যাট এটা কিন্তু ভ্যাকুয়ামে ভ্যালু। হ্যাঁ ভ্যাকুয়াম, তোমার অন্যান্য মিডিয়ামে একটা ফ্যাক্টর তার সাথে গুণ হয়, ভ্যাকুয়ামে যে ফ্যাক্টরটার ভ্যালু হচ্ছে 1। আর আরেকটা হচ্ছে এই কনস্ট্যান্টটা হচ্ছে ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট অফ নেচার, টাইমের সাপেক্ষে কনস্ট্যান্ট থাকে, টাইমের রেসপেক্টে। মানে তুমি এখন যদি কনস্ট্যান্টের ভ্যালুটা যেটা পাবা, 1 ঘন্টা পরে তুমি যদি ভ্যাকুয়ামে মাপো সে একই জিনিসই পাবা। সো আমার রিরাইটিং কুলম্বস ল পর্যন্ত রিভিউ করা শেষ। এরপরে আমরা যাব টোটাল ফোর্স অন আ চার্জড অবজেক্ট।
এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেসন 1 এর। তোমরা কি এই ভিডিওটা দেখছো? ইয়েস স্যার। গুড। এইখানে দেখবা যে কি করা হয়েছে, যে একটা কালেকশন অফ চার্জের জন্য, কালেকশন অফ চার্জ, সেটাকে আমার বলা উচিত কালেকশন অফ ডিসক্রিট চার্জ, হ্যাঁ, আলাদা আলাদা করে রাখা চার্জের জন্য আরেকটা চার্জড অবজেক্টের উপর কি ফোর্স তারা অ্যাপ্লাই করে সেটা ক্যালকুলেট করা হয়েছে। আমরা কি করছি, ধরো আমার চার্জ পার্টিকেল আছে 1, চার্জ পার্টিকেল আছে 2, এবং আমরা এই 1 আর 2 এর জন্য 3 এর উপর কি চাই, ফোর্সটা বের করতে চাই। আমরা 1 এর ফোর্সের ভেক্টর ফর্মটা লিখছি, 2 এর ফোর্সের ভেক্টর ফর্মটা লিখছি, এবং তাদের ভেক্টর এডিশনটা করছি। এই ভেক্টর এডিশনটা করে আমরা হচ্ছে ফোর্সের ভ্যালুটা বের করছি। এই যে এই কাজটা করলাম, এটাকে বলা হয় সুপারপজিশন অফ ইলেকট্রিক ফোর্স, নামটা বলে দিলাম। এখন আরেকটা জিনিস বলি, এই যে একটা ভেক্টর আর আরেকটা ভেক্টরের ভেক্টর এডিশন করে আরেকটা কোয়ান্টিটি বের করা, হ্যাঁ, এইটা তোমরা ভেক্টর এডিশনের মধ্যে পড়ে আসছো না? ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের মেকানিক্সের সাথে কি ভেক্টর ছিল, ওই যে রেজাল্টেন্ট ভেক্টর বের করা, পি আর কিউ একই পয়েন্টে একই সময়ে কাজ করলে, মানে অ্যাক্ট করলে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p q cos alpha, the alpha is the angle between them. Can you remember that Yes. from? Good. ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ফোর্স দুইটাকে একই পয়েন্টে মানে একই সময়ে কাজ করতে হবে, হ্যাঁ। আমরা যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করি, আমরা ধরে নেই ইমপ্লাইড দ্যাট যে একই সময়ে দুইটা ফোর্স এখানে অ্যাক্ট করতেছে, যে জিনিসটা তোমাদের মানে বাই ডিফল্ট হচ্ছে আমরা এটা ধরে নেই ইলেকট্রিক ফোর্সটা ক্যালকুলেশন করার সময়। এই হচ্ছে সোফার। স্যার ওইটা নেট ফোর্স না স্যার? হ্যাঁ, নেট ফোর্স, মানে ওই যে দুইটার যোগ করে তুমি যেটা পাও সেটা হচ্ছে নেট ফোর্স। জি স্যার। ও এই হচ্ছে টোটাল ফোর্স অন আ চার্জড অবজেক্ট। এইটার উপরে বেস করে আজকের প্রবলেমটা আমার এতটুক পর্যন্ত শেষ। এতটুক পর্যন্ত কারো কি কথাবার্তা কঠিন লাগতেছে? না স্যার। আচ্ছা, আর বাকিরা একটু রেসপন্স করো, ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো হয়, হ্যাঁ। কারো যদি কঠিন লাগে আমাকে বলবা, হ্যাঁ, কোনো হেজিটেশন নাই। এখানে যদি হেজিটেট করো তাহলে হচ্ছে, আমি তো তোমাদেরকে এখনো যেহেতু সবাই এনরোল করে না, আমি এখনো সবাইকে স্ল্যাকে অ্যাড করি নাই। আমি হচ্ছে তোমার কি করব, ওই যে স্ল্যাকে আমাকে মেসেজ দিতে পারো আলাদা করে, ডিরেক্ট মেসেজ, তাহলে হচ্ছে আমি ওখানে দেখবো, মেইল করতে পারো ক্লাসরুমে যদি হেজিটেশন লাগে। মানে অনেক সময় সিলি কোশ্চেন আমারও হচ্ছে আমার টিচারদের করতে খুব হেজিটেশন লাগতো, হ্যাঁ, কি মনে করে বাকিরা, আয় হ্যাঁ আমাকে যদি মনে করে আমি এত গাধা। আমার ধারণা যে তোমরা সবাই বুঝতেছো এবং হচ্ছে তোমরা আসলে ভালো জানো, এবং এইখানের ভিডিওগুলি আসলে এত ক্লিয়ারলি দেওয়া এখানে। হ্যাঁ, নিগাহ হোসেন কিছু বলবা? জি স্যার, আমাদের কি স্ল্যাক অথবা ক্লাসরুম কিছু খোলা হয়েছে এই সেকশনের জন্য? হ্যাঁ, স্ল্যাকটা খোলা হয়েছে, কিন্তু তোমাদেরকে অ্যাড করা হয় নাই ইয়েট, কারণ হচ্ছে ওই যে এনরোলমেন্ট ফর্মটা আছে ওইটা এখনো কমপ্লিট করা হয় নাই সবার। সো আমি ওই এনরোলমেন্ট ফর্ম দেখে তোমাদেরকে ওখানে অ্যাড করে নিব, হ্যাঁ। বাই ফ্রাইডে ইট উইল বি কমপ্লিটেড আই থিংক। ওকে ওকে স্যার। আচ্ছা, সো এরপরে তোমাদের যে ইয়েটা আছে, সেকশনটা আছে ভিডিওতে, সেটা হচ্ছে অ্যানালজি বিটুইন কুলম্বস ল এন্ড দ্য ল অফ গ্র্যাভিটি। সো আমি অলরেডি এটা নিয়ে আলাপ আলোচনা করে ফেলছি। এখানে তোমার কুলম্বস ল এর ইনভার্স স্কয়ার ল, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে, গ্র্যাভিটেশনাল ল হচ্ছে ইনভার্স স্কয়ার ল। এরা দুইজনেই হচ্ছে সেন্ট্রাল ফোর্স, এরা দুইজনেই এম্পিরিক্যাল ল, যেটা তোমাদের ভিডিওতে বলা নাই। এখন একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, হ্যাঁ, আর তোমার কুলম্বস ফোর্স সেটা হচ্ছে তোমার কি রিপালসিভও হতে পারে, অ্যাট্রাকটিভও হতে পারে। এখন একটা জিনিস দেখো, কুলম্বস ফোর্সের ফর্মটা কি রকম তোমাদের ভিডিওতে দেখাইছে যে F12। আচ্ছা, F12 এর একটা সার্টেন কনভেনশন আমরা ফলো করি, হ্যাঁ, এটা কিন্তু এক এক বইতে এক এক রকম ভাবে লেখা থাকে। সেই F12টা কি? F12টা হচ্ছে, সরি, F12 এটা হলো ফোর্স অন অবজেক্ট টু
ডিউ টু অবজেক্ট 1 ইজ এ, এখন তোমাদের ভিডিওর সাথে এই আমি যেটা বললাম সেটা মিলছে? এটা মনে রাখবা, আমরা F12 বলতে সব সময় বুঝাবো ফোর্স অন অবজেক্ট 2 ডিউ টু অবজেক্ট 1। ক্লিয়ার? আচ্ছা, সো এটাকে আমরা লিখি হচ্ছে k ইনটু q1 q2 বাই r স্কয়ার ইনটু হচ্ছে r12 এর স্কয়ার, তার সাথে হচ্ছে r12 ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টরের একটা সাপ্লিমেন্টারি ভিডিও দেওয়া আছে, এটা দেখে নিও। এটা আমি ধরেই নিছি যে তোমরা আশা করি বুঝতে পারবে, এই জন্য এটা নিয়ে আমি আর ডিসকাস করি নাই। সো এই যে তোমার r12 হচ্ছে কিন্তু পজিশন ভেক্টর। আচ্ছা, r12 কে কিভাবে ডিফাইন করা হয়? r12 কে আমরা এখানে ডিফাইন করি হচ্ছে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে 0 0, সেই 0 0 থেকে ধরো আমার পার্টিকেল 1 এর পজিশন হচ্ছে 1, সেখানে আমরা যাব হচ্ছে r1, আরেকটা পার্টিকেল হচ্ছে 2, সেটা হচ্ছে r2, সেটার পজিশন ভেক্টর হচ্ছে r2। সো r1 মাইনাস r2 এটাই হচ্ছে r12। এবং f12 হচ্ছে ফোর্স অন অবজেক্ট 2 ডিউ টু অবজেক্ট 1। সো এই যে F12 R12 এটা আরেকটু ছবি দিয়ে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যখন হচ্ছে অঙ্কটা করব। এখন দেখো, যদি দুইটা চার্জে সেম হয় Q1 Q2, তাহলে আমরা আলটিমেটলি মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করে প্লাস পেলাম। সো আমাদের ফর্মুলার মধ্যে কোনো মাইনাস আসলো না। সুতরাং যখন দুটা চার্জ সেম, তার মানে ফোর্স হচ্ছে রিপালসিভ, তখন আমাদের ফর্মুলার ফোর্সের ভ্যালুটা হচ্ছে আমাদের যে ডিরেকশন ভেক্টর r12 আর f12 তারা হচ্ছে একই দিকে। হ্যাঁ, কারণ যেহেতু কোনো মাইনাস নাই। r12 ভেক্টরটার আরেকটা বোঝার খুব সহজ উপায় আছে। r12 পজিশন ভেক্টরটা হবে 1 থেকে 2 এর দিকে। মনে রাখবা 1 থেকে 2 এর দিকে। এই যে ফোর্স অন অবজেক্ট 2 ডিউ টু অবজেক্ট 1, এটা হচ্ছে 1 থেকে 2 এর দিকে। প্রথমে যে নাম্বারটা লিখে সেটা থেকে স্টার্ট ভেক্টরটা পরের নাম্বারটার দিকে, মানে পরের নাম্বারটা যে পার্টিকেলটাকে ডিনোট করে তার দিকে ভেক্টরটা যাবে। সো রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে এই F12 আর R12 হচ্ছে সিমিলার ডিরেকশনে। এখন তোমার যদি ফোর্সটা অ্যাট্রাকটিভ হয়, তার মানে চার্জগুলি হচ্ছে একটার একটার বিপরীত, তাহলে দেখো এই যে F12 আর R12 তারা হচ্ছে বিপরীত দিকে। কারণ এখন যেহেতু অ্যাট্রাকটিভ, ফোর্স অন অবজেক্ট 2 ডিউ টু অবজেক্ট 1টা কি হবে? এটা হচ্ছে তোমার দিকে এটাকে টানবে, কি জানি বলে, অবজেক্টটাকে হচ্ছে 1 এর দিকে নিয়ে আসবে। সো এই কারণে হচ্ছে অ্যাট্রাকটিভ। এখন আগে যে F12 ছিল আর এখনকার যে F12, একটা আরেকটার হচ্ছে অপোজিট, এবং এই কারণে এখানে একটা তুমি যখন ক্যালকুলেশনটা শেষ করবা, তুমি অটোমেটিক্যালি একটা মাইনাস সাইন পাবা। এই মাইনাস সাইনটার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটা হলো অ্যাট্রাকটিভ। এখন প্রবলেম হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সে আমরা যখন এলেভেলস বা ইন্টারমিডিয়েটে দেখে আসছি, সেখানে কি কোনো মাইনাস সাইন ছিল? না স্যার। আচ্ছা, আমরা এখন থেকে এই কোর্সের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স একটা মাইনাস সাইন চিন্তা করব। কেন চিন্তা করব? কারণ হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স ক্যালকুলেশন করে তো কোনো মাইনাস আসতেছে না। সুতরাং আমরা আগে একটা মাইনাস দিয়ে রাখবো যাতে আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে সুবিধা হয়। সো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মাইনাস সাইনটাও দিচ্ছি হচ্ছে যে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, এটা বোঝাতে। সো ফার জুহায়ের তাজওয়াল, কোনো কোয়েশ্চেন? স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে তাহলে মানে মাইনাস দেব না প্লাস দেব, এটা কি স্যার আমার চার্জের উপর নির্ভর করবে? যেটা হ্যাঁ, তুমি কিছুই দিবা না। তুমি যখন প্রথম ফর্মুলাটা লিখবা F12 k ইনটু Q1 ইনটু Q2 বাই r স্কয়ার, সেখানে তুমি যেটা করবা Q1 Q2 এর তুমি ভ্যালুটা বসাবা। ভ্যালুটার মধ্যে দেখবা যে তোমার Q1 Q2 এর মধ্যে কোনোটা মাইনাস আছে কিনা, অটোমেটিক্যালি তোমার রেজাল্টে মাইনাস চলে আসবে। আরেকটা খুবই জরুরি পয়েন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, তার মানে কুলম্বস ল ডেসক্রাইব দ্য ফোর্স বিটুইন টু চার্জেস দ্যাট আর এট রেস্ট, যারা হচ্ছে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, যখন তোমার ফোর্সগুলি মুভ করে, চার্জগুলি মুভ করে, তখন ওখানে ম্যাগনেটিক ফোর্স ইনভলভ হয়ে যায়। সুতরাং আমরা এখানে চার্জের
রেস্ট নিয়ে চিন্তা করব। কিন্তু তোমরা কিছু প্রবলেম পাবা, তোমাদেরকে যখন প্রবলেম লিস্ট দেওয়া হবে দেখবা যে দেখো এই যখন একটা ফোর্স, একটা চার্জ, দুটা চার্জের মধ্যে যদি একটা ফোর্স থাকে, ফোর্সের ফলে আমরা মেকানিক্সে কি জেনে আসছি, একটা এক্সিলারেশন হয় না? কোনো কিছুর উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি তার একটা এক্সিলারেশন হয় না? জি স্যার। তো আবার তো আমরা ডাইনামিক্সে চলে আসলাম। ডাইনামিক্স মানে হচ্ছে আবার তো চার্জ মানে চলাফেরা শুরু করে দিল। সো এই চার্জ চলাফেরা শুরু করে দিলে তখন কিন্তু আসলে ম্যাগনেটিক ফিল্ড ইনভলভ হয়ে যায় ইন রিয়েলিটি, ইন ফিজিক্যাল কেসেস। বাট তোমাদের যখন ইলেকট্রোস্ট্যাটিকের অঙ্কগুলি দেওয়া হবে তোমাদেরকে বলা হবে ডু নট কনসিডার এরকম কেসে এনি ফোর্স আদার দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, সো তোমরা ওই একটা ফোর্সের জন্য যে এক্সিলারেশনটা হয় সেটাই ধরবা। এক্সিলারেশনটা ক্যালকুলেট করতে দেওয়া হবে। অনেক সময় এরকম প্রবলেম থাকবে, ধরো তোমরা মেকানিক্সে করে আসছো না, ওই যে কিছু ফর্মুলা আছে যে s = ut + half at square। সো এরকম কিছু এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারলে টি দেওয়া থাকবে, বাকি আরেকটা প্যারামিটার বের করতে হবে। দিস টাইপস অফ প্রবলেমস ইউ মাইট সি ইন ইউর এক্সামস। হ্যাঁ, তো এগুলি একটু মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের স্লাইডে, যে আমরা কি প্রবলেম আজকে হচ্ছে। স্যার হ্যাঁ স্যার স্যার ইয়ের থেকে প্রশ্ন করা যাবে স্যার, কুইজগুলোর থেকে? কোত্থেকে স্যার কুইজগুলোর থেকে, যে লেকচার 1 এর যে কুইজগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, কুইজ থেকে করা যাবে। 3 নাম্বার কুইজের 3 নাম্বারটা আমি একটু স্যার। আচ্ছা, মানে এটা আরেকজন বলছিল, আমি ভুলে গেছি, রিরাইটিং কুলম্বস ল এর 3 নাম্বারটা, তাই না? স্যার আমি 2 নাম্বারটা বলছিলাম। আচ্ছা, আমি একটা করে কুইজে যাচ্ছি। তো কেউ কি কুইজ 3 পার্টিসিপেশন কুইজ নাম্বার 3 তে কোনো প্রবলেমে পড়ছো? হ্যালো, কেউ একজন, আমার বোধহয় লোকমান একজন বলছিল জি স্যার। যে পার্টিসিপেশন কুইজ নাম্বার 3 এর কোন নাম্বারটা? স্যার কোশ্চেন 2 এর কনসেপ্টটা আপনি বলছিলেন একটু আগে। ইয়েতে কোয়েশ্চেন 2 এর অ্যান্সার হবে হচ্ছে when we rewrote the Coulomb law in the alternative form the electrostatic force became, হ্যাঁ, so electrostatic force became inversely proportional to r squared, ঠিকই তো আছে? স্যার ওটা নিচে তো কিউব চলে আসে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার নিচে কিউব চলে আসে। এই তো আমি এটা আবার রিপিট করতেছি, ওটার নিচে কিউব চলে আসলো। দেখো ম্যাথমেটিক্যাল ফর্মে কিউব আছে, কিন্তু এই যে আমরা বলতেছি ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার অর ইনভার্স স্কয়ার ল, এই কথাটার অর্থ হচ্ছে তুমি যদি ডিসটেন্স কে ডাবল করো, ফোর্স হবে হচ্ছে ডাবল কে, তুমি ডাবলের রেসিপ্রোকাল নিবা হাফ তার স্কয়ার 1/4। ডিসটেন্সটা বাড়াইলে ফোর্স হচ্ছে ডিক্রিজ করবে। কিভাবে ডিক্রিজ করবে? হাফের স্কয়ার। তুমি এক্সপেরিমেন্ট করে দেখবা যে ডিসটেন্স ডাবল করলে ফোর্স হয়ে যাচ্ছে মানে 1/4। আর যদি তুমি ডিসটেন্সকে হাফ করো ফোর্স হয়ে যাচ্ছে হচ্ছে 4 টাইমস। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে এখনো এটা ওই এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। হ্যাঁ, স্কয়ার অফ দ্য কিউব অফ দ্য ডিসটেন্স না। যদি কিউব অফ দ্য ডিসটেন্স হতো, এই এক্সপেরিমেন্টটা হতো এরকম যে তুমি ডিসটেন্সকে অর্ধেক করতেছো, ডাবল করতেছো, সো ডাবলের রেসিপ্রোকাল হচ্ছে হাফ। সো হাফের যে কিউব সেটা হচ্ছে 1/8, ফোর্স হয়ে যায় তো 8/1। যেহেতু সেটা হচ্ছে না, তার মানে হচ্ছে এটা স্টিল ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, এবং এটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল। গুড। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কুইজ থেকে? জুহায়ের, তাজওয়ার কি ছিল? স্যার 3 নাম্বারটা নিয়ে স্যার কথা ছিল স্যার। 3 নাম্বারটা আসলে ক্লিয়ার বুঝতে পারিনি। আচ্ছা হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন আসলে এখানকার। সবচেয়ে কঠিন না আসলে, হ্যাঁ, তো এইটা একটু পড়তে একটু ইয়ে লাগে, কি বলবো, একটু ঝামেলা লাগে। কোয়েশ্চেনটাই একটু কঠিন ল্যাঙ্গুয়েজ। Two equal charges, each q, are separated by some distance. What third charge would need to be placed halfway between the two charges so the net force on each charge would be 0? সো তোমরা আমার যেটা করা লাগবে প্রথম সেই জিনিসটা মনে রাখতে হবে। আমার দুইটা ইকুয়াল চার্জ আছে, আমরা ধরে নেই বলাই আছে কিউ
আমরা ধরে নিলাম যে তাদের মধ্যকার ডিসটেন্স হচ্ছে ডি। হ্যাঁ, তো তাদের মধ্যকার যে চার্জের ম্যাগনিটিউড, হ্যাঁ ম্যাগনিটিউড, তার ভ্যালুটা কত, সেটা হচ্ছে F ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই ডি স্কয়ার ইনটু হচ্ছে কে। আমরা আপাতত ফোর্সের ম্যাগনিটিউডের কথা বললাম। এখন ধরো আমাদের বলছে যে হাফওয়ে বিটুইনে আমরা একটা চার্জ বসাবো যাতে প্রত্যেকটার উপর নেট ফোর্স আমার কি হয়, ইচ চার্জ 0 হয়। এখন আমরা এই চার্জটা কি ক্যালকুলেট করতে চাই, তো আমাদের আলটিমেটলি কি করা লাগবে সেটা দেখো। আমাদের ধরো আমরা লেফটে যে চার্জটা আছে সেটাকে বলবো চার্জ 1, আর রাইটে যে চার্জটা আছে সেটাকে বলবো আমরা 2। তো আমরা ফোর্স অন 1 এটা কখন 0 হয় এটা চিন্তা করব। তো 3 নাম্বার চার্জটাকে তুমি যখন মাঝখানে বসাবা তখন চার্জ 1 এর উপর কাজ করবে দুইটা ফোর্স, একটা হচ্ছে F31, সেটা হচ্ছে ফোর্স অন চার্জ 3 ডিউ টু অবজেক্ট 1, প্লাস F21 F21 ফোর্স অন অবজেক্ট 1 ডিউ টু অবজেক্ট 2। এই দুইটার ভেক্টর সাম। এখন দেখো এই দুইটার ভেক্টর সাম তুমি যদি করো, এই দুইটা ভেক্টর 0 হতে হবে। হ্যাঁ, সো 0 হতে হলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, দুইটা ভেক্টর নিশ্চয়ই, যেহেতু দুইটা চার্জ আছে F31 আর আমাদের তো F21 টা দেওয়া আছে। হ্যাঁ, F21 এর ম্যাগনিটিউডটা আমি বললাম যে k ইনটু কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। তার মানে অবশ্যই বাকি যে হাফওয়ে বিটুইন যে ইয়েটা আছে চার্জটা রাখছি তার জন্য যে ফোর্সটা হতে আছে সেটাকে কি করা লাগবে, ম্যাগনিটিউডটা হতে হবে অপোজিট এবং ইকুয়াল, তাহলেই না 0 হবে টোটাল ইয়েটা ফোর্সটা, তাই না? এতটুকু কি বুঝতে পারছো যে হাফওয়ে বিটুইনে আমরা যে চার্জটা রাখবো তার জন্য 1 এর উপর যে ফোর্সটা ইমপ্লাইড হবে সেই ফোর্সটা হতে হবে হচ্ছে মানে F31 has to be F31 equals to minus F21, হ্যাঁ, অপোজিট ইন ডিরেকশন এবং ইকুয়াল ইন ম্যাগনিটিউড। এইটা কি ক্লিয়ার? স্যার লিখে দেখালে ভালো হতো। হ্যাঁ, এটা লিখে দেখালে ভালো হতো। এই জন্য আমি হচ্ছে এইটার একটা আলাদা একটা সলভ তোমাদেরকে দিতে পারি, কিন্তু এখন আমি পারতেছি না। আমরা নেক্সট ক্লাস থেকে বোর্ড ইউজ করব। আমি এখানে দেখি যে হোয়াইট বোর্ড জ্যাম এটার অবস্থা কি। হ্যাঁ, স্টার্ট আ নিউ, সো আচ্ছা এটা হচ্ছে আমার, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে 1। হ্যাঁ, স্যার দিক কি সবসময় উল্লেখ করতে হবে স্যার? দিক সবসময় উল্লেখ করতে পারলে ভালো। আর যদি মানে এই প্রবলেমটার জন্য আমরা আপাতত যেহেতু এই এমসিকিউ আমরা কিভাবে ছোট করে সলভ করা যায় এটা দেখব। এই হচ্ছে আমার 1 আর 2, এদের মধ্যকার ডিসটেন্স হচ্ছে ডি। আচ্ছা, এদের মধ্যকার ডিসটেন্স যদি ডি হয়, ওকে শোনো আরেকটা জিনিস আমি একটু বলে নেই, এটা তোমাদের ওরিড হওয়ার দরকার নেই। আমি নেক্সট ক্লাস থেকে আমি বোধহয় একটা জার্নাল অ্যাপ আছে, হ্যাঁ ওটা ইউজ করব। বাট এই ক্লাসে আমি ম্যাথটাকেও হচ্ছে সাইডে করে আনছিলাম, যে আমি ভাবছিলাম আমি কোনো বোর্ড হয়তো ইউজ করব না, বাট আপাতত আমি হোয়াইট বোর্ড জ্যাম ইউজ করতেছি। পরে আমি ওই যে জার্নাল অ্যাপটা ইউজ করব, ওইটা ইউজ করলে বোর্ডে লেখাটা একটু ইজি হয়ে যাবে। এরকম যেটাকে কি জানি বলে, কথ্য বাংলায় বলে হচ্ছে কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং হাতের লেখা, যেটা হ্যাঁ সেরকম হবে না আর কি। সো ফোর্স F21 হচ্ছে, স্যার আপনার লেখা স্যার দেখতে পাচ্ছি না। আমার লেখা দেখা যাচ্ছে না?
এখন দেখা যাচ্ছে। আচ্ছা স্যার আমি কি লিংকটাতে ঢুকবো স্যার? তুমি হ্যাঁ, লিংক, লিঙ্কটাতে। হ্যাঁ লিংকটায় যাও। F21 সেটা হচ্ছে কে, এটা হচ্ছে তোমাদের যে ভেক্টর ফর্মটা আছে সেটাই আমি লিখতেছি। আচ্ছা এখন হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের F21, ঠিক আছে? যদি তোমাদের সামনে কারো নোট খাতা থাকে আই শুড, মানে পরের ক্লাস থেকে সবাই খাতা নিয়ে বসবা, আমি হচ্ছে বোর্ডও ইউজ করব, তোমরা হচ্ছে তুলবা। এটা হচ্ছে F21। সো আমরা কি করব, এখানে F আরেকটা চার্জ বসাবো, সেটা হচ্ছে আমার 3। তো এটা যদি 3 হয়, আমার 3 এটা হবে F31 আচ্ছা তোমাদের বাকি টিচারদের ইয়েতে হাতের লেখা নিশ্চয়ই বোর্ডেও না আমার চেয়ে অনেক সুন্দর, তাই না? তাই হওয়ার কথা। আচ্ছা আপনি তো মাউসে লিখতেছেন স্যার, আসলে ঠিক আছে। মাউসে অনেক ভালো। এটা হচ্ছে কিউ F31 এর ফর্মটা বুঝতে পারছো? হ্যাঁ F31 আর F21 এই হচ্ছে দুইটা ফর্ম, এই দুইটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন, আচ্ছা এখন দেখো আমার এই 1 এর উপর এই F31 আর 2 দুইটা কাজ করবে। তো দুইটার ভেক্টর সাম হতে হবে 0, দুইটার ভেক্টর সাম 0। ভেরি ব্যাড 0 অ্যাকচুয়ালি। সো দুইটার যদি ভেক্টর সাম 0 হয়, আমি এবার ফ্রেম ক্লিয়ার করি, নতুন ফ্রেমে চলে যাই। তো স্যার নতুন আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আমি স্যার দেখতে পাচ্ছি না। লিংক অন করো। স্যার লিংকে স্যার অ্যাক্সেস চাই। লিংকে অ্যাক্সেস চাই? জি স্যার আমারও এরকম আসতেছে। তোমরা কি ব্র্যাকের ইয়েতে? স্যার আপনি যদি কষ্ট করে আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ভালো হয়, মানে ওই জাস্ট এই টেক্সটটা না, আপনার পুরো স্ক্রিনটা শেয়ার করলে। ওয়েট, সেটাই তো ভালো কাজ হতো। সো ওয়েট আ সেকেন্ড।
হ্যাঁ, আমার মনে হয় স্ক্রিন এখন সবাই দেখতে পাওয়ার কথা। পাচ্ছো? জি স্যার। ওকে, আমি একটু রেকর্ডিংটা অন করি। জি স্যার। আচ্ছা, রেকর্ডিং তো অনই আছে। তো হ্যাঁ, সো F31 প্লাস F21 হচ্ছে ইকুয়ালস টু 0। That implies F31 equals to F21 তার সাথে মাইনাস। সো দেখো, এখন একটা জিনিস বুঝে গেলাম, সেটা হচ্ছে যে একটা হবে, দুইটা ভেক্টর হবে, তাদের ম্যাগনিটিউডটা হবে সমান, কিন্তু দিক হবে হচ্ছে, ডিরেকশনটা হবে হচ্ছে অপোজিট। সো এটা কিভাবে করা যায় এটা আমরা দেখি। এটা যেটা করব, এই ফ্রেমটা আমি হচ্ছে ক্লিয়ার করি, এটা খুব ইজি জিনিস। তো F31 তো আমরা জানি, F31 এর হচ্ছে আমরা বলছি যে দুইটার মধ্যকার ডিসটেন্স হচ্ছে d। আমি এখন খালি ম্যাগনিটিউডটা লিখবো যেহেতু ম্যাগনিটিউডটা সমান। সো কে দুইটার ইয়েটা কত, ম্যাগনিটিউডটা কি প্রত্যেকের কিউ করে না, ক্যাপিটাল কিউ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, কিউ স্কয়ার বাই হচ্ছে ডি স্কয়ার। সো F21 এ আমরা যেটা করতেছি, এইখানে ধরো আমরা করে দিলাম কিউ প্রাইম, ধরে নিলাম যে হচ্ছে 3 নাম্বার চার্জটা চার্জ হচ্ছে কিউ প্রাইম, সেটা মাইনাসের মতন বুঝায়। মাইনাসটা মুছে এরকম ভাবে দিই। ওকে, সো ডিসটেন্স হচ্ছে d/2। সো এখন দেখো, এটার যদি স্কয়ার করো d/2 এর স্কয়ার, সো এটা কি হবে তোমার 4 চলে যাবে একটা উপরে। হ্যাঁ, সো কিউ এর ভ্যালুটা কিউ প্রাইম স্কয়ার যে আছে, সেই কিউ প্রাইম, ওয়েট, এটা তো কিউ কিউ প্রাইম হবে, কিউ প্রাইম স্কয়ার না। আমরা তো ধরে নিছি 3 আর 1 এর মধ্যে। 3 নাম্বার চার্জটা আমরা মাঝে বসাইছি না স্যার? হ্যাঁ, 3 নাম্বার চার্জ হচ্ছে মাঝে। তাহলে সরি, আমি নোটেশন ভুল লিখছি। তো 2 নাম্বার চার্জ আর 1 নাম্বার চার্জের মধ্যে ডিসটেন্স ডি স্কয়ার, দুটার চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, কে কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। আর 3 নাম্বার চার্জ আর 1 নাম্বার চার্জের মধ্যে ডিসটেন্স হচ্ছে d/2 কে কিউ প্রাইম কিউ। এখন দেখো, এর ফলে তোমার যেটা হয়ে যাবে কে কিউ, হ্যাঁ, বাই ডি স্কয়ার। এই ডি স্কয়ারের নিচে একটা থাকবে 4, যেই 4টা চলে আসবে উপরে। সো এই হচ্ছে তোমার ইয়েতে। তাহলে কিউ প্রাইমের ভ্যালুটা কত হইলে আমরা আবার এটার সমানই পাবো? কিউ প্রাইমের ভ্যালুটা হতে হবে তোমার q/4। যদি q/4 হয় তাহলে কি হবে, কিউ আর কিউ গুণ করে কিউ স্কয়ার চলে আসবে, মাল্টিপ্লাই করলে 4 4 ক্যান্সেল আউট হয়ে k * কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনিটিউডটা হবে যে q/4। ওয়েট, ম্যাগনিটিউডটা q/4, এখানে স্টিল প্রবলেম আছে। হ্যাঁ, এই জন্যই ভেক্টর লাগে। সো বলো তো প্রবলেমটা কোথায়? -q/4 হবে কেন? কারণ তুমি দেখো, তোমার এই যে কিউ আর F2 আর 1 দুইটার কি বলছে, চার্জটা হচ্ছে সেম। তার মানে F21 এর ডিরেকশন হচ্ছে, এই যদি 2 হয় 2 থেকে 1 এর দিকে। এখন যদি কিউ এইটার চার্জ
আর হচ্ছে এই যে তোমার 1 এর চার্জ, এটা ধরো পজিটিভ, এটাও ধরো পজিটিভ, এই জন্য রিপেল করতেছে। এখন এটাও যদি পজিটিভ হয়, এটাও তো একই দিকে, তাহলে দুইটা ভেক্টর একটা একটার সাথে অ্যাড হয়ে যাবে না? এটা কিন্তু ক্যান্সেল আউট না করে কি হবে, অ্যাড হবে। সুতরাং এইটা আর পজিটিভ চার্জ হবে না, এইটা হবে নেগেটিভ, এবং তার ম্যাগনিটিউডটা হবে q/4। এই কারণে অ্যান্সারটা হচ্ছে -q/4, এবং আমরা এভাবে এটা বের করতে পারি। এইটার একটা স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, মানে পিডিএফ পুরাটা সলভ করে। সো এই মানে একদম ক্লিয়ার ক্যালকুলেশন করা থাকবে। আপাতত ক্লাসে যেটা বললাম সেটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার রিপিট করা যাবে যে নেগেটিভ সাইনটা আপনি কেন ইনক্লুড করছেন? আচ্ছা, নেগেটিভ সাইনটা কেন ইনক্লুড করছি, এটা হচ্ছে 2, এটার চার্জ আমার বলা আছে q, হ্যাঁ, এটা হচ্ছে 1, এটার চার্জও বলা আছে q, বলে দেওয়া আছে দুইটা চার্জ ইকুয়াল, কিন্তু কোশ্চেনে বলা নাই যে দুইটা কি পজিটিভ নাকি দুইটা হচ্ছে নেগেটিভ। মানে দুইটা ইকুয়াল বলে দিচ্ছে, তার মানে দুইটা পজিটিভ হতে পারে, দুইটা নেগেটিভ হতে পারে, তুমি যা ইচ্ছা ধরে নাও। হ্যাঁ, তুমি ধরে নিলা যে দুইটাই পজিটিভ, তাহলে এই কিউ কে রিপেল করবে। সো F21 এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, এই যে 2 থেকে 1 এর দিকে। এখন যদি তোমার 3 নাম্বার চার্জটা পজিটিভ হয়, তাহলে এটাও কিন্তু রিপেল করবে। ওকে, তুমি আমাকে বলো দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, তাহলে তাদের যে সাম সেটা কোনোদিন কি জিরো হওয়া পসিবল? কাইন্ড অফ দিস ইজ লাইক দিস, তুমি একটা বলকে 8 নিউটন ফোর্সে তুমি ফোর্স দিলা, এখন তুমি ওই বলকে আরো 8 নিউটন সেম দিকে দিলা। হ্যাঁ, এখন সেম দিকে যদি দাও, তাহলে কিন্তু কি হবে, ওই দিকে ওইটা 60 নিউটন ফোর্স হচ্ছে ওর উপর অ্যাপ্লাই হবে ইন টোটাল। ইয়েস স্যার। এই কারণে এই দুইটা একই দিকে হলে এটার উপর নেট ফোর্স আর জিরো হবে না, তার মানে 1 to 3 এর ফোর্সটা হতে হবে হচ্ছে এই দিকে। ওকে, যাতে ফোর্সগুলো ইকুয়ালাইজ হয়ে যায়। ইয়েস, এক্স্যাক্টলি, ইকুয়ালাইজ হয়ে ক্যান্সেল আউট হয়ে যায়। সো এই কারণে এইটার কিউ এর ভ্যালুটা, কিউ প্রাইমের ভ্যালুটা তোমার ইয়ে হতে হবে, -q/4 হতে হবে। q/4 হচ্ছে, আমরা ম্যাগনিটিউড ইকুয়াল যদি ধরি, দেখো কেন হচ্ছে আমি ম্যাগনিটিউড দিয়ে করলাম, ম্যাগনিটিউড দিয়ে করলে তুমি দেখলা যে তোমার অ্যানসারটা তুমি এই চার্জের ইয়েটা বলতে পারো, এই যে q/4 এতটুকু পর্যন্ত আসতে পারো, কিন্তু সেই q/4 কি পজিটিভ নাকি আগে একটা নেগেটিভ আসবে কি আসবে না সেটা তোমরা বলতে পারতেছো না। এই কারণে আমরা হচ্ছে ভেক্টর দিয়ে করবো, এবং ভেক্টর দিয়ে করার একটা রুলস দেখাবো, সেটা দেখলে তোমরা আলটিমেটলি এই অঙ্ক এমনি খুব ইজিলি পারবা, সেটা খুবই সোজা। মানে এটা খুব সোজা লাগবে তখন, এটা স্লাইড তো তোমাদেরকে দিব। সো q প্রাইম ইকুয়ালস টু -q/4, এটা কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তো আমি যাব হচ্ছে এখন আমার স্লাইডে, আমি এই স্ক্রিন শেয়ার অফ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, যেটা ওয়াকারের বই, সেটার আগে আগে বলো, ইয়ে দেখতে পাচ্ছো, স্লাইড দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমার এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স এর চ্যাপ্টার 21 এর প্রবলেম নাম্বার 10। In figure 1, 4 particles forms a square. The charges are q1 equals to q4 equals to capital Q. এই যে 1 আর 4 এই দুই কর্নারেরটা হচ্ছে সমান, আর q2 আর q3 এটা সমান সমান স্মল q। সো এরাও হচ্ছে ইকুয়াল। এখন দেখতে হবে what is q/q if the net electrostatic force on particles 1 and 4 is 0. এটা হচ্ছে 10 এর a, অ্যাকচুয়ালি 10 এর b টা আমি এখানে দেখাই নাই, পরে কোন একদিন। 10 এর b টা আসলে কনসেপচুয়াল একটু, তো ওটা তোমাদের আসলে মনে হয় না লাগবে। তো দেখো, নেট ফোর্স অন পার্টিকেল 1 হচ্ছে 3 এর জন্য ফোর্স, 2 এর জন্য ফোর্স যেটা F21, F31 প্লাস F41, এবং আমি প্রত্যেকটার ভেক্টর সাম লিখছি। এটার ফর্ম হচ্ছে k is equal to q1 into q2, q1 হচ্ছে 1 এর চার্জ, q2 হচ্ছে 2 এর চার্জ, তাদের মধ্যকার যে ডিসটেন্স
সেই r21 মানে অর্থাৎ যে পজিশন ভেক্টর তার যে ম্যাগনিটিউড সেটাই হচ্ছে তাদের মধ্যকার ডিসটেন্স, তার কিউব তার সাথে ভেক্টর r21 কে q1 ইনটু q3, তার নিচে হচ্ছে r31 সেটা 3 আর 1 এর মধ্যকার পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডের কিউব, এবং r31 ভেক্টর এটা হচ্ছে তার ডিরেকশন ডিনোট করে। এবং সিমিলারলি হচ্ছে f41 এর ফর্ম। এই স্লাইডটায় কারো কোনো সমস্যা আছে? নো স্যার। গুড, একটু ইজি জিনিস। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভ্যালুটা বের করব। সো ভ্যালুটা কি রকম, ভ্যালুটা হচ্ছে একটু ওয়েট, হ্যাঁ এটার ইয়েটা খুব বড় করলাম। সেটা হলো Q1 আর Q2 এর ভ্যালু কি ছিল? 1 এর ভ্যালু ছিল ক্যাপিটাল কিউ, 2 এর ভ্যালু ছিল স্মল কিউ, 3 এর ভ্যালু ছিল স্মল কিউ, 1 এর হচ্ছে ক্যাপিটাল কিউ। 1 আর 4 দুইটারই হচ্ছে ক্যাপিটাল কিউ। তো আমরা জাস্ট কিছুই না, ভ্যালুগুলো ইনপুট করছি। এইবার আসো R21, দেখো R21 হচ্ছে যে R21 যে পজিশন ভেক্টরটা আছে তার ম্যাগনিটিউড, এবং সেটা কি তাদের মধ্যকার ডিসটেন্স a, R31a R41a, R41 সমান সমান √2a। কেন বলো তো R41 এই যে 1 আর 4 এর যে মধ্যকার ডিসটেন্স এটা কেন হচ্ছে √2a? হ্যাঁ, বর্গক্ষেত্রের কর্ণ। এখন এখানে যেটা বলে দেই, ধরো তোমাদের এক্সামে একটু এরকম কিছু শেপ টেপ থাকবে যেগুলিতে তোমাদের হয়তো একটু ক্যালকুলেট করে ডিসটেন্স বের করা লাগবে। হ্যাঁ, এই যে R41 তোমরা জানো স্কয়ারের ডায়াগোনালের লেংথ √2a যদি সাইডের লেংথ হয় a, কিন্তু বাকিগুলির ক্ষেত্রে হয়তো দেখা গেল একটু ট্রিগোনোমেট্রি, একটু সাইন থিটা কস থিটা এরকম কিছু কিছু করে এই ডিসটেন্স গুলির যে ম্যাগনিটিউডটা যেটা পজিশন ভেক্টর সেটা বের করা লাগতেছে। এটা একটু কেয়ারফুলি বের করতে হবে। আমি বলেই দিয়েছি অ্যাপ্লাইং পিথাগোরিয়ান থিওরেম, এটা দেখলেই হবে। সো নাও R21 ইকুয়ালস টু হচ্ছে R1 মাইনাস R2। এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট। এই কোশ্চেনটার একটা ইম্পর্টেন্ট দিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট দিক। তোমরা যদি বইতে এই কোশ্চেনটা দেখো, এখানে আমি একটা ভুল করছি, সেটা বইয়ের সলিউশনটা ঠিক আছে, কোশ্চেনটা তুলতে ভুল করছি। এখানে যেটা x আছে না সেটা হচ্ছে y, ওকে, আর এখানে যেটা তোমার কি জানি বলে y আছে সেটা হচ্ছে x ডিরেকশন। তোমাদেরকে আমি কারেক্টেড স্লাইডটাই পাঠাবো, ওকে? এটা বুঝতে পারছো তো যে কি কারেকশন হবে? জি স্যার। আচ্ছা, তোমরা যখন বইয়ের প্রবলেমটা দেখবা যে এই y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এখানে ইন্টারসেক্ট করে। সো তার মানে কি? তার মানে হচ্ছে যেই পয়েন্টে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে অরিজিন। সো আমরা চলে যাব আবার এই অরিজিনে গিয়ে দেখব যে এই হচ্ছে আমার ছিল 2, এই ছিল 1, এই বরাবর পজিশন ভেক্টর হচ্ছে R1, এই বরাবর পজিশন ভেক্টর হচ্ছে R2 ও থেকে 2 এর দিকে। তাহলে আমার R2 এর ডিরেকশন এদিকে, R1 এর দিকে, আর R21 হচ্ছে 2 থেকে 1 এর দিকে। তাহলে R2 প্লাস হচ্ছে R21 সেটা করলে R1 ফ্রম দা ল অফ এডিশন অফ ভেক্টরস। তাহলে যদি R21 প্লাস R2 ইকুয়ালস টু R1 হয়, সেখান থেকে আমরা এই R21 ইকুয়ালস টু R1 মাইনাস R2 এটা লিখতে পারি কিনা? এই ফর্মুলাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই এক্সপ্রেশনটা, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা একটা এক্সপ্রেশন আর কি, ঠিক আছে? এটা আমরা একটা ভেক্টরের এডিশন ল অ্যাপ্লাই করছি। ওকে, এখন আমরা দেখব যে R21 কে আমরা ইউনিট ভেক্টরের রেসপেক্টে কিভাবে লিখতে পারি। দেখো R21 আমার কি ছিল? R1 হচ্ছে y ডিরেকশন আমরা ইউজুয়ালি ধরে নেই যে এই কি জানি বলে যে হচ্ছে তোমার y ডিরেকশনের পজিটিভ y ডিরেকশন হচ্ছে আমার ইউনিট ভেক্টর j দিয়ে ডিনোট করি, এটাই আমাদের কনভেনশন, এবং পজিটিভ x অ্যাক্সিস হচ্ছে i ডিরেকশনে ডিনোট করি। সো এই j হচ্ছে এদিকে, এবং যে তোমার 2, এই 2 এর এটা কি এদিক বরাবর তুমি ai ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের লেংথ হচ্ছে a এবং i ইউনিট ভেক্টরটা হচ্ছে তার ডিরেকশন ডিনোট করে,
আর এ যেটা হচ্ছে হলো তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, তার লেন্থটা হচ্ছে এ, ইউনিট ভেক্টর যেটা হচ্ছে ডিরেকশন ডিনোট করে। সো এ আই প্লাস এ জে তুমি যদি তার ভেক্টর সাম রুলসটা অ্যাপ্লাই করো তাহলে এই ও থেকে টু তার যে পজিশন ভেক্টর তাকে এরকম তুমি কোঅর্ডিনেটে ভেঙে লিখতে পারো এ আই প্লাস এ জে। পারি না আমরা এভাবে লিখতে? এটা কি ক্লিয়ার যে R2 is equal to AI plus AJ? No one is replying. Yes, sir. Yes. আচ্ছা, ওকে, তাহলে গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভ্যালু বসাইলে দেখবো যে এখানে চলে আসে মাইনাস এআই। সো মাইনাস এআই এটা হচ্ছে তার মানে এই যে 2 থেকে 1 R2 1 তার ডিরেকশনটা হচ্ছে এই মাইনাস এআই এর দিকে। তার মানে আমরা এখন একটু চলে যাই F21 এর দিকে। সো F21 ছিল 2 থেকে 1 এর উপর ফোর্স, 2 থেকে 1 এর উপর ফোর্স, এবং এটা ডিরেকশন হচ্ছে এদিকে। এখন এদিকে আমরা ধরছি প্লাস আই, তার উল্টো দিক হচ্ছে নেগেটিভ আই, এবং এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে এ। এটা যদি প্লাস আই হয় 2 থেকে 1 এর ডিরেকশন হবে মাইনাস এ আই। এটা কিন্তু আমরা একটুখানি কি বলে কমন সেন্স অ্যাপ্লাই করে এতখানি সব ডিটেইল ক্যালকুলেশন না করে বলে দিতে পারি, হ্যাঁ তাই না? ওকে, তো R31 এর পজিশন হচ্ছে সিমিলারলি এ যেটা হচ্ছে আমরা দেখে নেই R31 321 এটা হচ্ছে এজে, কারণ এখানেও হচ্ছে তোমার ফোর্সটা কাজ করবে আপ, সরি পজিশন ভেক্টরটা 3 থেকে 1 এর দিকে, এবং এই বরাবর হচ্ছে আমাদের ডিসটেন্স এ, এবং জে ইউনিট ভেক্টর হচ্ছে উপরের দিকে। সো নেক্সট যেটা সেটা হচ্ছে R41 এর ডিরেকশন হচ্ছে এজে মাইনাস এ আই। হ্যাঁ, এইটা আমি আর হচ্ছে ভেঙে বলতেছি না। এটা যদি R41 এর ডিরেকশন তোমরা না বুঝতে পারো, গিভ মি আ মেইল, অর না মেইল দিও না, তোমাদেরকে না এখন আপাতত মেইলই দাও স্ল্যাকে অ্যাড করার আগ পর্যন্ত। তোমাদের সেকশন বেশি বলে মানে স্টুডেন্ট বেশি বলে প্রথমে মেইল দিতে না করছিলাম, বাট এইটা খুব ইজি জিনিস, নিজে ক্যালকুলেট করেই বুঝতে পারবা। খুব বেশি মেইল আমার ধারণা আসবেও না, যদি ইন কেস মানে ধরে নেই আসেও, আসার কথা না মানে আসবে না, আশা করি আসতেই পারে, এবং এটা খুব স্বাভাবিক। একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার কোনো কোয়েশ্চেনই লেইম না, হ্যাঁ যে কোনো কোয়েশ্চেনই করা যায়। সো আমরা এই ডিসটেন্স গুলি বসালাম, a কিউব √2 a কিউব এজে মাইনাস এআই, এখানে একটা ব্র্যাকেট হবে, এবং এখানে মাইনাস এআই এটা হচ্ছে এজে, এই ব্র্যাকেটটা আমি দিয়ে নিব। তারপরে তোমরা যদি ক্যালকুলেশন করো এফ এআই F1 ইকুয়ালস টু হচ্ছে বাকি দুইটার সাম। এখন F1 কখন 0 হবে? দেখো F1 সমান সমান যদি এটা হয় তার মানে, আচ্ছা কেউ কি কিছু বলতেছো? হ্যাঁ হ্যাঁ, কেউ কি কোনো কোয়েশ্চেন করতেছে? নো স্যার। আচ্ছা, ওকে। তো F1 যদি 0 হতে হয়, এই k ইনটু কিউ কিউ বাই a কিউব প্লাস হচ্ছে কিউ স্কয়ার বাই √2 a কিউব, এই যে ভেক্টরের যে ম্যাগনিটিউডটা আছে, দেখো এজে মাইনাস এআই, তার মানে এদের ডিরেকশনটা হচ্ছে একই, খালি ম্যাগনিটিউডটা হচ্ছে আমরা যোগ করে লিখে দিতে পারি। সো এইটার টোটাল ম্যাগনিটিউডটা কত? k ইনটু কিউ বাই a কিউব প্লাস হচ্ছে কিউ স্কয়ার বাই √2 a কিউব, তার টোটালটা সাম। হ্যাঁ, এটাই তো তার ম্যাগনিটিউড নাকি? তাই না? আচ্ছা, এখন দেখো দুইটার ডিরেকশনও একই দিকে, তার মানে কি হইতে হবে যে এই যে তাদের যে ম্যাগনিটিউডটাই হচ্ছে 0 হইতে হবে। সো যদি 0 হয় সেখান থেকে আমরা দেখতে পাই বাকিটা হচ্ছে ক্যালকুলেশন করে কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু -2 বাই √2, এবং সিমিলারলি তোমরা যদি F4 কে ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখতে পাবা কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু -2 √2। তার মানে আমাদের কিউ বাই কিউ পাওয়া শেষ। সো এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? কোন জিনিস রিপিট করতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ। না স্যার,
কোনো কিছু রিপিট স্যার করতে যে হবে না। লিংকটা দিয়েছেন ওটা কিসের লিংক? একটা ওই যে হোয়াইট বোর্ড জ্যামের বোধহয় লিংক গেছে তাই না সবার কাছে? স্যার জি স্যার। চ্যাটে যে লিংকটা দিয়েছেন কোথায়? স্যার এই যে চ্যাটে একটা লিংক দেওয়া আছে। আচ্ছা চ্যাটে একটা লিংক দেওয়া, চ্যাটের লিংকটা ও এটা হচ্ছে তোমার ইয়েতে জ্যামে হোয়াইট বোর্ড জ্যামের লিংক। আমি একটা ওই তোমার পার্টিসিপেশন কুইজ 3টা হচ্ছে হোয়াইট বোর্ডে একটু দেখাইছিলাম। সো এইটা হচ্ছে মানে এখানে একটু দেখাইছি, যদিও হ্যান্ডরাইটিং ওয়াজ হরিবল, কিন্তু ইয়েতে তোমার আমি হচ্ছে এটার একটা হ্যান্ডআউট পুরোপুরি ক্লিয়ারলি লিখে তোমাদেরকে দিব। হ্যাঁ আর এটাও অ্যাক্সেস চাচ্ছে এর জন্য। আচ্ছা আমি রিকোয়েস্ট অ্যাক্সেসটা ইয়ে করি নাই, তোমার ওখানে অন করি নাই, বাট এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস হচ্ছে আমি এখন তো আগে অন করি নাই, এখন অ্যাক্সেস দেওয়া যায় কিনা আমি দেখি। আচ্ছা এটার বোধহয় আগে যেহেতু রিকোয়েস্ট অ্যাক্সেস দেই নাই, এটা আমি দেখতে হবে যে এখন রিকোয়েস্ট অ্যাক্সেস দেওয়া যায় কিনা। বাট ওয়েট, আচ্ছা দাঁড়াও। সো অ্যাড পিপলস এন্ড গ্রুপস, ওয়েট আমি এখনই দেওয়ার একটা চেষ্টা করতেছি। One, 2, section 4. Wait a second. আর এই যে ইয়েটা দেখালাম, পিডিএফটা দেখালাম, এই পিডিএফ এর 3টা কারেকশন হবে ইন টোটাল। আমি হচ্ছে এটা তোমাদেরকে সেন্ড করব, এইটারও হ্যান্ডআউট হচ্ছে সলভ করে সেন্ড করব। সো স্যার হ্যান্ডআউটস গুলো কোথায় সলভ করে পাঠাবেন আমাদের? সাবজেক্ট মেইল করবেন আপাতত মেইল করব। হ্যাঁ পরের দিকে দেখা যাবে এগুলো একটু বেশি হয়ে যাবে, সো পরের দিকে হচ্ছে আমি আর মেইল না স্ল্যাকেই দেওয়ার চেষ্টা করব। আর এটা ইয়ে তো মানে টিম টিচিং তো, নইলে একটা ইয়ে খুলেই দেওয়া যায় তো, মানে কি বলে আরো ইজি ওয়েতে দেওয়া যায় তো। আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করা আছে, কিন্তু কার জানি একটা ইয়াহু আইডি আছে, তার সাথে বলতেছে করা যাবে না। এখন বোধহয় তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। হ্যাঁ এটা একটু চেক করো। সামওয়ান যে কোয়েশ্চেনটা করছে নিগাহ হোসেন, তুমি একটু দেখবা যে তুমি এখন এটা অ্যাক্সেস করতে পারতেছো কিনা মেইল। স্যার আমার এই লিংকটাতে গেলেই হচ্ছে অ্যাকাউন্টে কন্টিনিউ করতে পারলে তো জিসুট দিলেও আসছে না, আর আমার নরমাল জিমেইলেও আসছে না, তাও রিকোয়েস্ট অ্যাক্সেস চাচ্ছে। আমি তোমাদের যে একটা আচ্ছা ঠিক আছে আমি এটা দেখবো পরে। হ্যাঁ এটা নিয়ে আপাতত ওরিড হওয়ার কিছু নাই। আর হচ্ছে তোমাদের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এই আর মাত্র যে প্রবলেমটা দেখালাম। ওকে সো গুড বাই till next class. Next class I will try to arrange more lively. হ্যাঁ আমি জানি না আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো ফিডব্যাক থাকে মেইল দিতে পারো আমাকে সরাসরি। ফাইলটা কি বাক্সে? না বাক্সে ফাইল যাবে না, ম্যাথ সলভটা লাইভ বাক্সে যাবে না। একজন জিজ্ঞেস করছে শেখ ফাহিম, কারণ হচ্ছে এইটার 11টা সেকশন তো সবাই বোধহয় একই রকম লাইভ ক্লাসে সলভ করে না। হ্যাঁ এক একজন এক এক অ্যাসপেক্ট থেকে পড়ায়, তো এই জন্য আমাদের বাক্সে এটা সেন্ট্রালি ডিসাইডেড হচ্ছে দেওয়া হবে না, বাট আমি এটা জিজ্ঞেস করবো যে দেওয়া যায় কিনা আরেকবারও। আর এমনিতে তোমরা এটা পেয়ে যাবা আজকের মধ্যে। আজকে
হ্যাঁ রেকর্ডটাও পেয়ে যাবা, রেকর্ডের লিংক। তোমাদের তো প্রথম ক্লাসে রেকর্ডের লিংকও দেওয়া হয় নাই, তাই না? আমি ভাবছিলাম যে রেকর্ডটা লেকচারটা ইউটিউবে আছে, আমি আর কি ইউটিউবটা থেকে রেকর্ডেড ক্লাসটা আমি বাক্সে আপলোড দিছি, দেখতে হবে রেকর্ডেড ক্লাস বাক্সে দেওয়া যায় কিনা, এটাও হলো গিয়ে কথা। সো রেকর্ডেড ক্লাস বাক্সে দেওয়া যাক আর না যাক, আমি ইউটিউবের লিংক হচ্ছে দিব তোমাদেরকে, স্ল্যাকে যত আর্লি পারি অ্যাড করব। সো এইসব কাজের মধ্যে স্ল্যাকটা অ্যাড করতে একটু দেরি হবে, কিন্তু এই যে আজকের যে দুইটা পিডিএফ, এটা আজকের মধ্যে তোমরা পেয়ে যাবা। আই উইল ট্রাই যে মানে আমি দিব মেইলের মধ্যে আজকের রেকর্ডেড ক্লাসটা আর আগের দিনের রেকর্ডেড ক্লাসটার লিংকও দিয়ে দিব। সামির সাদমান বলো। স্যার আপনার মানে এরপরের দিকে কি স্যার, মানে ফ্ল্যাগ তো আই এম হোপিং বাই দি এন্ড অফ দ্য উইকেন্ড হয়ে যাবে স্যার আমাদের, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে বাই দি এন্ড অফ দ্য উইকেন্ড আমাদের স্ল্যাকের গ্রুপটা খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাকের গ্রুপ তার আগেই খুলে যাবে। আমাকে না এনরোলমেন্ট ফর্মটা আসলে চেক করা হয় নাই, অন্য একটা সেকশনের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আমি শুনলাম যে মোস্ট অফ ইউ ফিল্ড আপ। হ্যাঁ, আমি গুগল শিটটা চেক করে তারপরে হচ্ছে করে ফেলবো বাই দ্য এন্ড অফ মানে এই উইকের শেষে হওয়ার আগেই স্ল্যাকের গ্রুপ খুলে যাবে ইনশাআল্লাহ। ইয়েস স্যার। সো গুড, আমি আপাতত হচ্ছে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।